সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। শত শত বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে। তাদের যে দাবি, অর্থাৎ তারা যে বিষয়টি বলছে মূলত যে এনসিপি নেতারা তাদের বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য করেছে। সেই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মূলত এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে চকরিয়ায়। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে গেছে। মাঠে নেমে কিন্তু তারা সম্পূর্ণভাবে প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আপনারা সবাই জানেন সালাউদ্দিন আহমেদ সাহেব সাবেক মন্ত্রী, যিনি শেখ হাসিনার গুমের শিকার হয়ে যিনি 10টি বছর ইন্ডিয়া কাটিয়েছেন, সেই মৃত্যুঞ্জয়ী নেতা বাংলাদেশে এসে সারা বাংলাদেশকে একটি সংস্কার দিয়ে একটি একত্র করার জন্য চেষ্টা করে যাচ্ছেন সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব। আজকে শুধু কক্সবাজারের নেতা নয়, সারা বাংলাদেশের নেতা। তাকে নিয়ে এই এনসিপির তথাকথিত সংগঠক নাসির বাজে মন্তব্য করাতে, সেই নাসির একজন স্বৈরাচারের দোষর, বাজে মন্তব্য করার প্রতিবাদে আমরা আজকে চকরিয়ার রাজপথে নেমেছি। দর্শক, আমরা শুনছিলাম একজন বিএনপি নেতার কথা। তারা কিন্তু বলছিলেন যে তাদের উপর মূলত তাদের যে নেতা রয়েছে সালাউদ্দিন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই মুহূর্তে এই চকরিয়ায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা যে এনসিপির যে গাড়িবহর রয়েছে, সেই এনসিপির গাড়িবহর কিন্তু তারা আটকে দিয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এনসিপির কক্সবাজার সমাবেশে একটা অশালীন বক্তব্য এসেছে আমাদের সবার প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে। এই জন্য বিক্ষুব্ধ জনতা রাজপথে এসেছে। প্রিয় দর্শক, আসুন এ সংক্রান্ত আরো একটি ভিডিও ক্লিপ দেখে আসি। এজেন্ডা বাস্তবায়নের জন্য হঠাৎ করে সে আমাদের প্রিয় নেতাকে নিয়ে মন্তব্য করেছে, এটা আমার বোধগম্য নয়। এবং তাদের পোস্টার কেন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম, তাকে ছিঁড়ে ফেলতাম। তাদের পোস্টার কেন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম, তাকে ছিঁড়ে ফেলতাম। তাদের পোস্টার কেন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম, তাকে ছিঁড়ে ফেলতাম। তাদের পোস্টার কেন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম, তাকে ছিঁড়ে ফেলতাম। তাকে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে সে যদি জাতির সামনে এসে অবিলম্বে সালাউদ্দিন আহমেদের কাছে ক্ষমা না চাই, তাহলে আজীবনের জন্য তাকে কক্সবাজার নিষিদ্ধ ঘোষণা করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিগত 17 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা শেখ হাসিনা কিংবা তাদের পরিবারের কারোর সম্পর্কে কটূক্তি করার অভিযোগ দিয়ে কিভাবে মানুষকে হয়রানি করা হতো, কিভাবে কারো নামে সারা দেশব্যাপী অসংখ্য মামলা করা হতো, হামলা করা হতো। 2024 সালের জুলাই বিপ্লবে সেই রেজিমের ক্ষমতাচ্যুতির পর যদি এদেশে আবারও সেই ব্যবস্থা ফিরে আসে, তাহলে এর চেয়ে দুঃখজনক, যন্ত্রণাদায়ক, কষ্টকর অভিজ্ঞতার কি হতে পারে। আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সেই ক্ষমতাকে ধীরে ধীরে সুসংহত করে তাদের ক্ষমতার আসন চিরস্থায়ী করতে এবং তাকে চ্যালেঞ্জ মুক্ত রাখার জন্যই তারা এই কূটকৌশলের আশ্রয় নিয়েছিল। কিন্তু এখন তো বিএনপি ক্ষমতায় নেই, ক্ষমতায় না থেকেই তারা কিন্তু সেটি শুরু করে দিয়েছে। তখন কিন্তু মানুষ বলতো যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে সমালোচনা হবেই, তাদেরকে মানুষ যা খুশি তা বলবে, এটুকু সহ্য করে এদেশে রাজনীতি করতে হবে। কেউ যদি মনে করেন তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, তাহলে তার কোনোভাবেই রাজনীতিতে নামা উচিত নয়, গণমানুষের মুখোমুখি হওয়া উচিত নয়, তার একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকা উচিত। অথচ আওয়ামী লীগ কিন্তু মানুষের সেই অধিকার করে রাজনীতি করতে চেয়েছিল। তারা চেয়েছিল তাদেরকে নিয়ে কেউ যাতে কোনো চ্যালেঞ্জ না করে, তাদের যাতে কোনো সমালোচনা না হয়। এই সমালোচনা ছিল মূলত তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার একটি অপকৌশল। আমরা তখন দেখেছিলাম
বিএনপির অনেক নেতাকর্মী এবং তাদের সমর্থক বুদ্ধিজীবীকে এই কটূক্তির জন্য দায়ী করে নানাভাবে হেনস্থা করা হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, অনেকেরই বাড়ি ঘরে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার মধ্য দিয়ে দেখলাম আবার সেই অপসংস্কৃতি বাংলাদেশে ফিরে এসেছে। শুধু সেই অপসংস্কৃতি নয়, এই যে ছাত্র দলের একজন নেতা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারীকে তিনি যদি সামনে পেতেন তাহলে পোস্টার যেভাবে ছিঁড়ে ফেলেছেন তাকেও সেভাবেই ছিঁড়ে ফেলতেন। কি ভয়ানক কথা! আওয়ামী লীগের সময়ও কি আমরা এ ধরনের কোনো কথা শুনেছি? প্রিয় দর্শক, এবার আসুন কটূক্তি প্রসঙ্গে। আগে দেখেছি বঙ্গবন্ধুর যদি কেউ যৌক্তিক সমালোচনা করতেন, শেখ হাসিনা কিংবা তার পরিবারের যদি কেউ যৌক্তিক সমালোচনা করতেন, তথ্যভিত্তিক অভিযোগ করতেন, তবে সেটিকেই বলা হতো কটূক্তি। আর এখানে নাসিরউদ্দিন পাটোয়ারী কি বলেছেন? নাসিরউদ্দিন পাটোয়ারী সালাউদ্দিন আহমেদকে নারায়ণগঞ্জের শামীম ওসমানের সাথে তুলনা করেছেন। তুলনা করে বলেছেন যে এখনো শোনা যাচ্ছে কেউ কেউ এলাকায় গডফাদার হয়ে চিংড়ি ঘের দখল করছেন, চাঁদাবাজি করছেন। বিএনপির উচিত ছিল এই ক্ষেত্রে সঠিক তথ্য প্রমাণ দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী যে অভিযোগ করেছেন তা যে মনগড়া, তা যে কাল্পনিক, তা যে অসত্য সেটি প্রমাণ করা। তারা সেটি না করে তারা তার এই উক্তিকে কনভার্ট করেছেন কটূক্তি হিসাবে। এখানে কটূক্তি কি আছে? এখানে অশালীন কথা কি আছে? তাদের অনেককেই বলতে শুনেছেন এনসিপির নেতারা তাদের সম্পর্কে অশালীন কথা বলেছেন। এখানে অশালীন কথা কি আছে? তাকে কি অশ্রাব্য ভাষায় কোনো গালি দিয়েছেন কিংবা তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ উত্থাপন করেছেন যা এদেশের রাজনীতিবিদদের সম্পর্কে উত্থাপিত হয়নি? এক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ যে কত বড় নেতা, তিনি যে এদেশের কত বড় মহান মন্ত্রী ছিলেন সেই বিষয়টিও কেউ কেউ টেনে এনেছেন। মন্ত্রী হলে কি তার সমালোচনা করা যাবে না? তিনি কি সেই সমালোচনার ঊর্ধ্বে? এই যদি হয় অবস্থা, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় যে অব্যবস্থাটির জন্ম হয়েছিল এবং সেটিকে লালন করা হচ্ছিল সেটি কি দোষ করেছিল? কেন সেই সিস্টেম পরিবর্তন করার জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করে এতগুলো মানুষকে জীবন দিতে হলো? তাহলে সেই জীবন কি একেবারেই মূল্যহীন? সেই রক্তদান কি একেবারে ব্যর্থ হয়ে যাবে? প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করুন যে এখন আওয়ামী লীগের প্রধান তিনি কোথায় আশ্রিত আছেন? ভারতে। আওয়ামী লীগের অধিকাংশ নেতা কোথায় আশ্রয় নিয়েছেন? ভারতে। তাহলে এই যে কটূক্তির যে ফর্মুলা, এই ফর্মুলাটি নিশ্চয়ই ভারত থেকে আমদানি করা হয়েছিল। কারণ দেশ স্বাধীন হওয়ার পর তো এই ধরনের অভিযোগে এদেশের এত মানুষকে কখনো অভিযুক্ত করা হয়নি, তাদেরকে নির্যাতন করা হয়নি, তাদেরকে নিগৃহীত করা হয়নি, তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি। যখন আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল তখনই এই কৌশলটির আশ্রয় নেওয়া হয়। তখনই এই কৌশলের মাধ্যমে এদেশের মানুষের প্রতিবাদের ভাষা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এখনো এই অভিযোগটি কার বেলায় আমরা উত্থাপিত হতে দেখলাম? সালাউদ্দিন আহমেদের বেলায়। এই সালাউদ্দিন আহমেদ কোত্থেকে এসেছে? ভারত থেকে এসেছে। দীর্ঘদিন তিনি ভারতে থেকেছেন এবং সেটি নিয়ে এদেশের রাজনৈতিক মহলে বিস্তর অভিযোগ রয়েছে। তাকে ভারতের এজেন্ট হিসেবে দেখানো হচ্ছে এবং তিনি যে আসলেই ভারতের একজন এজেন্ট তার সবচেয়ে বড় একটি স্বাক্ষর তিনি রাখলেন তার অনুসারীদেরকে দিয়ে এনসিপির সভামঞ্চ ভেঙে, তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে, এবং তার পেছনে কি অভিযোগ আনলেন? সেই যে অভিযোগ যেটি শেখ হাসিনা আনতেন, তাদের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে। এই কটূক্তির শাস্তি হিসেবে এদেশে কোনো আইন আদালতে বিচার করা যাবে না, কোনো আইনি কর্তৃপক্ষের কাছে সেই অভিযোগ উত্থাপন করা যাবে না। তার আগেই তাদের বিচার করতে হবে এবং সেই বিচার করতে হবে একেবারে মধ্যযুগীয় কায়দায়, এবং তারা সেটিই করেছেন। প্রিয় দর্শক, তাহলে কি আমরা ভারতীয় আধিপত্যবাদের পদধ্বনি শুনতে পারছি? এই সালাউদ্দিন আহমেদের মধ্য দিয়ে কি বাংলাদেশে ভারতীয় সেই আধিপত্যবাদ আবার ফিরে আসছে? যদি তাই হয়ে থাকে তাহলে এখনই সম্মিলিতভাবে কঠোর হস্তে এটা আমাদের দমন করতে হবে। আর এই দমন প্রক্রিয়ায় অংশ নিতে হবে সরকারকে, অপরাপর রাজনৈতিক দলকে, এবং এর সবচেয়ে বড় যে ভিকটিম সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও। প্রিয় দর্শক, যদি আর ব্যতিক্রম হয় তাহলে এর জন্য সবচেয়ে বেশি মূল্য কিন্তু আবার পরিশোধ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই। প্রিয় দর্শক,
এবারের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।